সকালবেলা একজন মহিলা দৌড়াতে দৌড়াতে গ্রামে আসে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে তোমরা কি করছো? তোমরা সবাই তাড়াতাড়ি বাড়ি যাও। আরে ওই বুড়ো লোকটা আবার আমাদের গ্রামে আসছে, জানি না এখন কি বিপদ ঘটবে। এটা তুমি কি বলছো? ও আমাদের গ্রামে আবার আসতে পারে না। হে ভগবান, জানি না এখন কি বিপদ এসে পড়লো। না না, আমি ওকে গ্রামের সীমান্তে দেখেছি। ও যে কোনো সময় আমাদের গ্রামে চলে আসতে পারে। বিশেষ করে মেয়েরা সবাই তাড়াতাড়ি নিজেদের বাড়ি চলে যাও আর ভালো করে ঘরের দরজা বন্ধ করে নাও। এইটুকু বলা মাত্রই সারা গ্রামে হুলস্থুল পড়ে যায়। ভয়ে গ্রামবাসীরা সবাই দ্রুত নিজেদের ঘরে ঢুকে পড়ে। দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়। এদিকে ধবধবে সাদা দাড়ি আর সাদা পোশাক পরা এক বৃদ্ধ রাগে ফুঁসতে ফুঁসতে গ্রামের রাস্তায় এসে দাঁড়িয়ে থাকেন। আমাকে দেখে সকল গ্রামবাসী ভয়ে লুকিয়ে গেছে, কিন্তু লুকিয়ে কোনো লাভই হবে না। আমি যেই উদ্দেশ্যে এসেছি সেটা পূরণ করেই ছাড়বো। আমি ওই মেয়েটাকে নিয়ে যাব, যার বয়স 18 বছর হয়ে গেছে। ও নিজেই ঘর থেকে বেরিয়ে আসুক, না হলে আমি জোর করে উঠিয়ে নিয়ে যাব। এই কথা শুনতেই গোটা গ্রামের সবাই ঘেমে যায়। আর এদিকে ঘরের ভেতরে রাধা এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। এই বুড়ো লোকটা আসলে কে? উনি আসতেই গোটা গ্রাম ভয় পেয়ে গেছে, আর উনি কোনো 18 বছরের মেয়েকে বাইরে ডাকছেন। আমারও তো 18 বছর বয়স হতে চলেছে। না, এরকম হতে পারে না। যদি আমার কথা কেউ না রাখে তাহলে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে। আর আমি যদি শক্তি প্রয়োগ করি তাহলে আমি পুরো গ্রামকেই পুড়িয়ে ছাই করে দেব। আমি 10টা বিয়ে করেছি আর 10টা মেয়েকে বলি দিয়েছি। এখন আমি 11তম বিয়ে করব আর ওকেও বলি দেব। যে মেয়েটার বয়স 18 হয়ে গেছে ওকে আমার সাথে নিয়ে যাব। যদি নিজেদের ভালো চাও তাহলে তোমরা ওই মেয়েটাকে আমার সামনে হাজির করো। পুরো গ্রাম ভয়ে শান্ত হয়ে যায়। তখনই জমিদার ভয়ে ভয়ে বৃদ্ধ লোকটার সামনে আসে। আপনি আমাদের গ্রামের সাথে এরকম করছেন কেন? আমাদের উপর দয়া করুন, আপনার এই অত্যাচার বন্ধ করুন। শেষমেশ তাহলে তুই তোর ঘর থেকে বেরিয়ে আসলি জমিদার। তুই তো ভালো করেই জানিস আমি কি করতে পারি। আর আমি 18 বছর বয়সী মেয়েকে বিয়ে করে ওদেরকে বলি দিই, তাহলেই আমার অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হয়। আমার একজন 18 বছর বয়সের মেয়ে লাগবে, আর তোমাদের গ্রামে একটা মেয়ের বয়স 18 হতে চলেছে। গত 10 বছর ধরে আমরা প্রতি বছর তোমাকে একটা মেয়ে দিয়ে আসছি, কিন্তু এখন আর না। এখন থামো। আমাদের গ্রামের সাথে তুমি এই ভয়ানক খেলা খেলছো কেন? কারণ আমার এটা করতে অনেক ভালো লাগে। আর ওই মেয়েটাকে আমি নিয়েই যাব। আমি জানি এই গ্রামে একটা মেয়ে আছে, 14 দিন পরে ওর বয়স 18 বছর পূর্ণ হতে চলেছে। তৈরি থাকো। সোমনাথ ওখান থেকে চলে যায়। জমিদার সোজা রাধার বাড়ি যায়। জমিদার বাবু, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দাও রাধা মা, আমি না চাইলেও তোমাকে ওই বুড়ো লোকটার কাছে পাঠাতে হবে। এটা আপনি কেমন কথা বলছেন জমিদার বাবু? না না, আমি ওকে বিয়ে করতে পারি না। আমার ছোট বোন আছে, যদি আমি চলে যাই তাহলে ওর দায়িত্ব কে নেবে? আমাকে ক্ষমা করে দাও রাধা, যদি তুমি না যাও তাহলে সম্পূর্ণ গ্রাম বিপদে পড়বে। এরকম করবেন না, আমি হলাম আমার বোনের একমাত্র অবলম্বন। আমি কোনোভাবেই ওখানে যাব না।
আসলে ওই লোকটা মেয়েদের সাথে কি করে? শুনেছি ও বিয়ের পরে মেয়েদেরকে মেরে ফেলে, আর ও সোনার ঝিলে থাকে। ওই ঝিলের সাথে ওর কি সম্পর্ক আমি জানি না, কিন্তু এখন না চাইতেও তোমাকে যেতে হবে মা, তোমাকে যেতে হবে। জমিদার কাঁদতে কাঁদতে চলে যায়। এসব কি হচ্ছে? যাই হয়ে যাক না কেন, আমি আমার বোনকে ছেড়ে যাব না, আর নাই বা ওই বুড়ো লোকটাকে বিয়ে করব। কিছুদিন কেটে যায়। একদিন রাধা জঙ্গল থেকে কাঠ নিয়ে ফিরছিল। তখনই সোমনাথ ওর সামনে এসে দাঁড়ায়। তুমি কে, আর আমার সামনে এসে দাঁড়িয়েছো কেন? আমি তোমাদের গ্রামে বিয়ের কথা বলছিলাম, আর তুমি সেই মেয়ে। তুমি 18 বছরের হতে চলেছো। এখন তোমাকে আমায় বিয়ে করতে হবে, আর আমার সাথে ওই রহস্যময় ঝিলে যেতে হবে। আর তার পরের দিন আমি তোমাকে বলি দেব। তুমি এরকম করছো কেন? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? যদি আমি চলে যাই তাহলে আমার বোন একা হয়ে যাবে। আমি তোমাকে জোর করে নিয়ে যাব না। তুমি নিজের ইচ্ছাতেই রহস্যময় ঝিলে আসবে, কারণ জোর করে বিয়ে করলে আমার ওই পূজাতে কোনো লাভই হবে না। না, আমি মরে যাব, কিন্তু নিজের ইচ্ছায় কখনোই যাব না। তোমাকে আসতেই হবে। সোমনাথ হাসতে হাসতে ঘন জঙ্গলের দিকে চলে যায়। রাধা কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে। দিদি, কি হয়েছে? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বোন। ওই বুড়ো লোকটা আমাকে ওর সাথে নিয়ে যাওয়ার কথা বলছে। দিদি, তুমি অকারণে ভয় পাচ্ছ। এরকম কিছুই হয় না। ও শুধু সবাইকে ভয় দেখানোর জন্য বলে। আমার বান্ধবীও বলছিল যে আমাদের গ্রামে নাকি এক বুড়ো লোক আসে। আরে, লোকটা হয়তো কোনো পাগল। তুমি এসব ভুলে যাও। না, আমি ওর চোখে দেখেছি। ওর চোখ দেখলে ভয় কাজ করে, আর ওর চেহারা আমি চাইলেও ভুলতে পারছি না। আর ও বলছিল যে আমি নিজেই ওর ঝিলের কাছে যাব, আর আমি কখনো এরকম করতে পারি না। এভাবেই আরো 2-4 দিন কেটে যায়। পরের দিন সকালে রাধার ঘুম ভাঙার সাথেই ও দেখে ওর বোন ওখানে নেই। এ কি, নেহা কোথায়? কোথায় গেল নেহা? কোথাও দেখছি না ওকে। ও তো এখানেই ছিল, কোথায় চলে গেল? রাধা উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে রাধা? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কাকি, আমি আমার বোনকে খুঁজছি। ও এত সকালে কোথাও যেত না। সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে, তুমি কি জানো না, তোমার বোন তো রহস্যময় ঝিলের কাছে গেছে, আর সম্ভবত সেই বুড়ো লোকটাই ওকে নিয়ে যাচ্ছিল, আর তোমার বোন খুব আনন্দের সাথেই লোকটার সাথে যাচ্ছিল। না, এটা হতে পারে না। ও আমার বোনকে নিয়ে যেতে পারে না। আমাকে আমার বোনকে বাঁচাতে হবে। না রাধা, তুমি যেও না। তোমার জীবন বিপদে আছে। যদি তুমি যাও তাহলে ফিরে আসতে পারবে না। ও তোমাকে ফাঁদে ফেলার জন্যই এসব করছে। কিন্তু আমি আমার বোনকে মরতে দেখতে পারি না। আমাকে যেতেই হবে। রাধা খালি পায়ে পাগলের মতো স্বর্ণ ঝিলের দিকে যেতে শুরু করে। তখনই হঠাৎ ওর পা একটি পাথরে লেগে যায়, আর ও ধপ করে পড়ে যায়। ওর পা থেকে রক্ত ঝরতে শুরু করে। না, আমাকে থামা যাবে না। আমাকে যেতেই হবে। রক্তাক্ত অবস্থায় রাধা উঠে দাঁড়ায়, আর কোনোভাবে সামনে এগোতে চেষ্টা করে। তখনই রাহুল ওর সামনে এসে ওর পথ আটকে দেয়।
তুমি এটা কি করছো? সরে যাও, আমার পথ থেকে তুমি সরে যাও। তুমি আমাকে আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে যেতেই হবে। তুমি এটা কি করছো? তুমি ওই ঝিলের ভিতরে যেতে পারবে না, আর নাইবা ওই বুড়ো লোকটাকে বিয়ে করবে। ও আমার বোনকে উঠিয়ে নিয়ে গেছে, আমি আমার বোনকে মরতে দেখতে পারি না, এজন্য সরে যাও। আমি আমার বোনকে বাঁচাতে চাই। জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার কাছে আমার বোনের জীবনই সবার আগে। আমার বোনকেও গত বছর নিয়ে গিয়েছিল, আর বিয়ের পরের দিনই ওকে বলি দিয়েছে। আমি আমার বোনের বদলা নিতে চাই, আর এখনো তোমার বোনকেও নিয়ে গেছে। আমি গিয়ে তোমার বোনকে নিয়ে আসব। না, আমি তো আমার বোনকে আগেই বিপদে ফেলেছি, এখন আমি তোমাকেও বিপদে ফেলতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে হারাতে পারবো না। আমি আমার বোনকে আনতে যাব, তুমি যাবে না। আরে তুমি কেমন কথা বলছো? ও আমার বোনকে মেরেছে, আর এখন আমার প্রেমিকাকে বিয়ে করতে চাই। আমি কখনোই এরকম হতে দেব না। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না। আমি তোমার বোনকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনবো, আর ওই বুড়ো লোকটাকে একদম প্রাণে মেরে ফেলবো, কারণ ওই লোকটা অনেক মেয়েদের মেরে ফেলেছে, আর এমন শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাহুল ঘন জঙ্গলের দিকে এগোতে শুরু করে। না রাহুল, থামো, ঈশ্বরের দোহাই থামো। তুমি আমার কথা রাখবে, তুমি আমার পিছনে আসবে না, আর যতক্ষণ আমি ফিরে না আসি তুমি ঝিলের দিকে একদমই যাবে না। তোমার 18 বছর বয়স হতে এখনো 1 সপ্তাহ বাকি আছে, এই জন্য তুমি যাবে না। রাহুল সামনে এগিয়ে যায়। রাধা কাঁদতে কাঁদতে ওর গ্রামে ফিরে যেতে থাকে। তখন এক পাগল মহিলা রাধার পথ আটকে দেয়। আসলি তো তুই, আসলি তো। আমি জানতাম তুই অবশ্যই আসবি। তুই যতই চেষ্টা করিস না কেন, তোকে ওই ঝিলের কাছে যেতেই হবে। তুমি কে, আর এমন কথা বলছো কেন? কারণ আমি সেই মহিলা। আমার 2 জন 18 বছরের মেয়েকে ওই বুড়োটা বিয়ে করে মেরে ফেলেছে। এখন তুইও মরবি, তুই বেঁচে থাকবি কিভাবে? পাগল মহিলাটি হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে যায়। রাধা কান্নায় ভেঙে পড়ে। হে ঈশ্বর, ওই মহিলাটির অবস্থা দেখো। ওই বুড়ো লোকটা মনুষ্যত্ব বলতে কোনো কিছুই জীবিত রাখেনি। মহিলাটির 2 মেয়েকে হত্যা করেছে, বেচারি পাগল হয়ে গেছে। ওই বুড়ো এতটা হৃদয়হীন। রাধা চিন্তিতভাবে বাড়ি ফিরে আসে। 2-3 দিন কেটে যায়, কিন্তু রাহুল ফিরে আসে না। এতদিন তো হয়ে গেল, নাইবা রাহুলের খোঁজ পাওয়া গেল, নাইবা আমার বোনের। এখন আমাকে যেতেই হবে, না হলে ও দুজনকেই মেরে ফেলবে। রাধা ঘর থেকে বের হয়। তখনই ঘরের সামনে রক্তে ভেজা কাপড় পরে থাকতে দেখা যায়। এটা কি? এই জামাটা তো আমার বোন নেহার, আর এটা রাহুলের জামা। ও দুজনকেই মেরে ফেলেছে। আমি ওকে বাঁচতে দেব না। ও আমার বোন আর আমার প্রেমিককে মেরে ফেলেছে। রাধা কাঁদতে কাঁদতে এগিয়ে যায়। তখন জমিদার সামনে চলে আসে। রাধা, আমরা তোমার সাথে রয়েছি, কিন্তু আমাদের ক্ষমা করে দাও। আমরা চাইলেও তোমাকে বাঁচাতে পারবো না। এটা আমাদের গ্রামের সবথেকে ভয়ানক ভাগ্য। জানি না আর কতজন মেয়েকে এভাবে কেড়ে নেবে। গ্রামের সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। সবার চোখ থেকে জল পড়তে থাকে। রাধা সবার দিকে তাকায়, আর তারপর সামনে এগিয়ে যায়। ঘন জঙ্গল পেরিয়ে ও ঝিলের কাছে পৌঁছে যায়। দেখো, আমি চলে এসেছি। এখন বলো, আমার বোন আর আমার প্রেমিকের সাথে তুমি কি করেছো? সামনে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। হঠাৎ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে, আর সোমনাথ বাইরে বেরিয়ে আসে। দেখেছো, তোমাকে আসতেই হলো। আমি বলেছিলাম তুমি নিজেই আমার কাছে আসবে। আর দেখো, 18 বছর পূর্ণ হতে এখনো 2 দিন বাকি আছে, আর 2 দিন আগেই তুমি এসে গেছো।
তুমি আমার প্রেমিক আর আমার বোনের সাথে কি করেছো তাড়াতাড়ি বলো, ওরা কোথায়? আমি ওদের সাথে দেখা করতে চাই। অপেক্ষা করো, ধৈর্য ধরো। আগে তুমি আমাকে বিয়ে তো করো, তারপর দেখবে তোমার বোন আর তোমার প্রেমিককে, ওদেরকে আমি জীবিত ছেড়ে দেব। তাহলে ওই রক্তমাখা জামা কাপড় আমার কাছে কিভাবে এলো? কারণ আমি তোমার বোন আর তোমার প্রেমিককে প্রাণে মেরে ফেলিনি, শুধু অল্প মেরেছি। ওই রক্তে মাখা কাপড় তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি ওদেরকে জীবিত দেখতে চাও, আর সময়ের আগেই চলে আসো। এখন তুমি আমার সাথে ঝিলের ভেতরে চলো। তুমি এসব কি বলছো? আমি একজন মানুষ, আমি কিভাবে এই ঝিলের ভেতরে যেতে পারি? কারণ এটা হলো আমার মায়াজাল, আর তুমি আমার মায়াজালে ভালোভাবেই আসতে পারবে। ওখানেই আমরা বিয়ে করব। সোমনাথ রাধার হাত ধরে নেয়। তোমার হাত এতটা ঠান্ডা কেন? মনে হচ্ছে তুমি যেন পুরোপুরি বরফ দিয়ে তৈরি। কারণ আমি ঝিলের ভেতরে থাকি, আর বাইরে শুধুমাত্র কয়েক মিনিটের জন্য আসি, এই জন্য আমার হাত এতটা ঠান্ডা। এখন তুমি চলো ভেতরে, এখন তুমি আমার বউ হতে চলেছো। তারপর সোমনাথ রাধার হাত ধরে ওকে ঝিলের ভিতরে নিয়ে যায়। ঝিলের ভিতরে একটা প্রাসাদ দেখা যায়। এটা কি ঝিলের ভিতরে? এই প্রাসাদটি কার? এটা হলো আমার মহল, আর এখানেই আমি সবাইকে বলি দিই, আর তোমাকেও এখানে বলি দেব। জায়গাটা দেখে নাও, কেমন লাগলো তোমার? তুমি এত নিষ্ঠুর কেন? তুমি সবার সাথে এরকম করছো কেন? আমরা সবাই তোমার কি ক্ষতি করেছি? আমাদের ওপর দয়া করো। কিন্তু কোনো কিছু না বলেই সোমনাথ রাধাকে প্রাসাদের ভিতরে নিয়ে যায়। দেখো, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু আগে বলো আমার বোন আর আমার প্রেমিক কোথায়? আমাকে অন্তত একবার ওদের সাথে দেখা করতে তো দাও। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ওদেরকে জীবিত রেখেছো। তুমি তো ওদেরকে মেরেও ফেলতে পারো। এরকম না, আমি বিনা কারণে কাউকে মারি না। আমি তোমাকে বলি দিলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে। ওদেরকে এনেছি তো শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সঠিক সময়ের মধ্যে এই ঝিলে নিয়ে আসার জন্য। তুমি যদি ওদেরকে দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাচ্ছি।